বিপজ্জনক বাঁকে সংঘাত, ভয়াবহ মিসাইল হামলার প্রস্তুতি ইরানের। ট্রাম্পের হুঁশিয়ারির পর শহর ছাড়ছেন তেহরানবাসী। খামেনিকে হত্যা করলেই থামবে যুদ্ধ, মন্তব্য নেতানিয়াহুর। ইসরায়েলকে সমর্থন G7-এর। The supreme leader of Iran, Ayatollah Khamenei, tweeted almost every day, "Death to Israel." Now, it's not going to escalate the conflict; it's going to end the conflict. I gave Iran 60 days, and they said no. And the 61st, you saw what happened. যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও দেশে এখনই বাড়ানোর চিন্তা নেই। হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে প্রভাব পড়ার শঙ্কা উপদেষ্টার। বিকল্প খোঁজার পরামর্শ। বিকল্প পথ দিয়ে আমরা যাতে দ্রুততার সঙ্গে এবং অনবরতভাবে আসলে গ্যাসটা আমদানি করতে পারি। যেগুলো আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা আসলে পারি না। বিকল্প চিন্তা যে এনার্জি মিনিস্ট্রিটা করছে ডেফিনেটলি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি জুম্মান সাদিক জ্যাভলিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঐকমত্য কমিশনের সংলাপে যায়নি জামায়াত। বিএনপি সহ দলগুলোর সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা। সহযোগিতা পেলে জুলাই মাসেই জাতীয় সংহত। লন্ডন বৈঠক দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ। অহেতুক বিতর্ক তৈরি না করার আহ্বান বিএনপির। নির্বাচনের তারিখ নিয়ে ইসিকে সরকারের বার্তা দেওয়ার তাগাদা। জুলাই হত্যার বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু। সন্ত্রাসে বন্ধ হবে না বিচার, মন্তব্য চেয়ারম্যানের। হাসিনা কামালকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি। দীর্ঘদিন সেবা বন্ধের পরও টনক নড়ছে না দক্ষিণ সিটির বাসিন্দাদের চরম ভোগান্তি। উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যক্তিগত স্বার্থে শপথ না পড়ানোর অভিযোগ ইশরাকের। এবং ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, ডুবছে খুলনা নগরী। গরমের তীব্রতা কমায় স্বস্তি। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের ভাঙনে ঘরবাড়ি হারানোর শঙ্কায় কয়েকশো পরিবার। বিপজ্জনক বাঁকে ইরান ইসরায়েল সংঘাত। মঙ্গলবার ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইতিহাসের ভয়াবহ মিসাইল হামলার প্রস্তুতির কথা জানিয়েছে ইরানি গণমাধ্যম। অপরদিকে আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলও। আইআরজিসির আরও এক কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। এদিকে খামেনিকে হত্যার মধ্য দিয়েই কেবল সংঘাত শেষ হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার সকাল জালেম, হার্জলিয়া, হাইফা সহ বিভিন্ন শহরের আকাশে দেখা যায় একাধিক ক্ষেপণাস্ত্রের ধোঁয়ার রেখা। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোয় কয়েকটি মিসাইল সরাসরি আঘাত এনেছে। অন্যদিকে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ভবনেও আক্রমণ চালানো হয়। আইআরজিসির আরও এক কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। আলী সাদমানি খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক উপদেষ্টা হিসেবে পরিচিত। ইসরায়েলের হামলার জবাবে ইতিহাসের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যা করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রতিদিনই ইসরায়েলের ধ্বংস কামনা করেছেন। সেই সব হুমকির কোনো ভিত্তি নেই। তাকে চুপ করাতে পারলে যুদ্ধ আর বাড়বে না, বরং থেমে যাবে। হামলার মুখে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আকাশসীমা বন্ধ রেখেছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিধি বাড়াতে চায় না তেহরান, তবে যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেয়া হবে। আর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে থামানোর আহ্বান জানিয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে তেহরানের বাসিন্দাদের শহর ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই শহর ছাড়তে মরিয়া রাজধানীবাসী। রাস্তাঘাটে বেড়েছে যানজট, তবে ভোগান্তি বাড়লেও শহর ছাড়তে পেরে খুশি বাসিন্দারা। 3
ঘন্টার দূরত্ব পাড়ি দিতে সময় লাগছে 14 ঘন্টারও বেশি। তবুও উদ্বেগ, শঙ্কা আর জীবন বাঁচানোর ক্ষীণ আশা বুকে নিয়ে তেহরান ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন বাসিন্দারা। মধ্যপ্রাচ্যের দেশটিতে নজিরবিহীন হামলা চালানোর মধ্যেই তেহরানের বাসিন্দাদের শহরের একটি অংশ খালি করতে বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। পরে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে রাতারাতি গোটা তেহরান খালি করার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও বলেন, পরমাণু চুক্তির স্বাক্ষর না করার মূল্য দিতে হবে তেহরানকে। হুঁশিয়ারি আসার পর থেকেই রাজধানীর রাস্তাঘাটে যাত্রীচাপ সামলানো দুঃসাধ্য হয়ে পড়েছে। যানজটে নাজেহাল হলেও রাজধানী ছাড়তে পেরে নিজেদের ভাগ্যবান ভাবছেন ইরানিরা। তবে এই ভাগ্যবানদের খাতায় এখনও সবাই নাম লেখাতে পারেননি। ইরানের রাজধানীতে বসবাস করেন অন্তত 1 কোটি মানুষ। রাতারাতি তাদের অন্য জায়গায় সরে যাওয়া কিছুটা অসম্ভবই বটে। এ অবস্থায় দুশ্চিন্তায় রাত দিন কাটাচ্ছেন কয়েক লক্ষ মানুষ। প্রতি মুহূর্তে জীবন নিয়ে শঙ্কা হয়ে উঠেছে তাদের সঙ্গী। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ইরানি চ্যাট গ্রুপগুলো রূপ নিয়েছে রাজনৈতিক আলোচনার জায়গায়। কোথায় কোথায় হামলা হচ্ছে তা জানানোর প্ল্যাটফর্মও হয়ে উঠেছে সেগুলো। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে G7। সেই সঙ্গে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলে হুঁশিয়ারি দেয়া হয় ওই বিবৃতিতে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তিতে রাজি হলে এমন পরিস্থিতি হতো না ইরানের। এদিকে সম্মেলন শেষ না করেই ওয়াশিংটন ফিরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। কানাডার অ্যালবার্টার ক্যানানাস্কিস পার্বত্য এলাকায় G7 সম্মেলনের উদ্বোধন করেন স্বাগতিক প্রধানমন্ত্রী মার্ক কার্নি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডার সঙ্গে EU নেতারাও যোগ দিয়েছেন এই সম্মেলনে। অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রথম দিন শেষে যৌথ বিবৃতি দেয় G7 নেতারা। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানানো হয় ওই বিবৃতিতে। আরও বলা হয়, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। একই সঙ্গে সংঘাত কমাতে গাজায় যুদ্ধবিরতির আহ্বানও জানানো হয়। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রেক্ষাপটেই আসে এই বিবৃতি। ইরান ইসরায়েল সংঘর্ষ ঘিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কঠোর বার্তা দেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইসরায়েলি হামলার আগে যদি ইরান পারমাণবিক চুক্তিতে ফিরত, এই সংঘর্ষ এড়ানো যেত। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরান চুক্তির সম্ভাবনার কথাও তোলেন ট্রাম্প। ইসরায়েল খুব ভালো করছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, আমি ইরানকে 60 দিনের সময় দিয়েছি, ওরা না বলেছিল। আর 61তম দিনে কি ঘটেছিল আপনারা দেখেছেন। আমি নিয়মিত যোগাযোগ রাখছি, আর যেমনটা আগে থেকেই বলছি, আমার মনে হয় একটা চুক্তি হবে এবং কিছু একটা ঘটবে। কিন্তু হ্যাঁ, চুক্তি স্বাক্ষরিত হবেই। আমি মনে করি এটা ইরানের বোকামি হবে যদি ওরা এই চুক্তি না করে। রাশিয়াকে G8 থেকে বাদ দেওয়ার বিষয়টি ভুল সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মতে, পুতিন আলোচনার টেবিলে থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না। একই সঙ্গে চীনকে জোটে যুক্ত করার ইঙ্গিত দেন তিনি। বলেন, চীনকে অন্তর্ভুক্ত করা অস্বাভাবিক কিছু নয়, যারা কথা বলবে তাদের সঙ্গে বসতে হবে। সোমবার রাতেই মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে জরুরি সিদ্ধান্ত নিতে ওয়াশিংটনে ফিরে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় ঝুঁকিতে তেহরানের বাংলাদেশ দূতাবাস। কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার সকালে তেহরান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে বলা হয়, তেহরান ইউনিভার্সিটি রিসার্চ ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার মেডিসিন সহ 2টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা বাড়ছে। এসব স্থাপনার 1 কিলোমিটারের মধ্যেই বাংলাদেশ মিশন, যা কূটনীতিক ও তাদের পরিবারের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এদিকে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করেছে দূতাবাস। বাংলাদেশের অপরিশোধিত জ্বালানি তেল ও LNGর অর্ধেকই আসে সংযুক্ত আরব আমিরাত এবং কাতার থেকে। দুই দেশেরই জ্বালানি বাণিজ্যের একমাত্র রুট হরমুজ প্রণালী। গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হলে জ্বালানি ঘাটতিতে পড়ার আশঙ্কায় বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও এখনও দেশে বাড়ানোর চিন্তা নেই, জানালেন অর্থ উপদেষ্টা। বললেন, হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে প্রভাব পড়ার শঙ্কা আছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী। 34 কিলোমিটারের দীর্ঘ এই জলপথ চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশেরও।
আরপিজিসিএল এর তথ্য বলছে 2018 সাল থেকে এ পর্যন্ত 487 কার্গো এলএনজি আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে 267 কার্গো কাতার এবং ওমান থেকে এসেছে 122 কার্গো, অর্থাৎ চাহিদার 80% মেটাচ্ছে এই দুই দেশ। চলতি অর্থ বছরেও 56 কার্গো এলএনজির মধ্যে এপ্রিল পর্যন্ত এসেছে 46 কার্গো। হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশকে জ্বালানি সরবরাহ করতে পারবে না কাতার। জাহাজ কোম্পানিগুলো যারা কাজ করে তারা নিশ্চয়ই এগুলো নিয়ে হয়তো চিন্তা ভাবনা করবে যে তারা অন্য বিকল্প কি ব্যবস্থা করা যায়, বাট টু বেস্ট অফ মাই নলেজ এখন এই মুহূর্তে সেই ব্যবস্থাটা কিন্তু নাই। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় 612 কোটি টাকা ব্যয়ে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি থেকে 1 কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আগের দামই কেনা হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। তবে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার উপর নির্ভর করবে ভবিষ্যতের দাম। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। বিপিসির তথ্য বলছে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে বছরে প্রায় 14 লাখ টন অপরিশোধিত তেল আমদানি হয়। বিকল্প পথে চাহিদার অর্ধেক জ্বালানি মিলতে পারে। আমাদের গ্যাসের নিজস্ব এখন উৎপাদন দিয়ে আমাদের দেশ চলে না। এর বাইরেও এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে আমাদের এক্সপোর্টে এখন প্রায় 35-40% আমরা ম্যানমেড ফাইবার ইউজ করি। এই কাপড়গুলোর দামও বেড়ে যাবে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে জ্বালানির বিকল্প উৎস খোঁজার তাগিদ দিলেন এই অর্থনীতিবিদ। মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডা যদি হয় তাহলে সেক্ষেত্রে তারাও তো আমাদেরকে একেবারে তাৎক্ষণিকভাবে গ্যাস দেওয়ার জন্য প্রস্তুত নয়। দক্ষিণ এশিয়ার যে দেশগুলো কাতার থেকে এই এলএনজি আমদানি করে, তো তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা বাড়ানো দরকার। বিকল্প পথ দিয়ে আমরা যাতে দ্রুততার সঙ্গে এবং অনবরতভাবে আসলে গ্যাসটা আমদানি করতে পারি। বিশ্বে প্রতিদিন ব্যবহৃত মোট তেলের প্রায় 20% পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় 70%-এরই ভোক্তা দক্ষিণ এশিয়া। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের ফাঁকে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন রাজনৈতিক দলের নেতারা। সরাসরি যাচ্ছি সেখানে। নিরিখে প্রক্রিয়াগত যে জটিলতার জন্য এটা আগামীতে এখনই কার্যকর করা যাবে কিনা নানা প্রশ্ন আছে, দ্বিধা আছে, সংশয় আছে। খাবার বিরতির পরে এটা নিয়ে আলোচনা হবে। আপনাদের স্থায়ী কমিটির যে সংখ্যাটা সেটা কতগুলো সংখ্যায় বা কতগুলো কমিটিতে বিরোধী দল থেকে নিতে হবে না, সেটা যেটা আলোচনা হয়েছে না 4টা তো এখন যেটা প্রস্তাব হয়েছে না 4টা কমিটি বিরোধী দল থেকে আসবে, সেটা মোটামুটি বাধ্যতামূলক। বাকিটা হচ্ছে ভোটের সংখ্যানুপাতিক হারে সর্বোচ্চ 50% বিরোধী দল থেকে তারা সংসদীয় আসনে, তারা সংসদীয় কমিটিতে সভাপতির পদে তারা আসতে পারবেন। এটা নির্ভর করবে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে। ধন্যবাদ। মোট সংসদীয় কমিটি 50 জি। ধন্যবাদ। আমরা আজকে ভাসানী জনশক্তি পার্টি ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে আমি পার্টির চেয়ারম্যান শেখ রবি ইসলাম বাবলু, আমি এখানে বক্তব্য রেখেছি। আজকে প্রথম বিষয় ছিল, আপনারা শুনেছেন, অর্থ বিল, 70 অনুচ্ছেদের অর্থ বিল এবং অনাস্থা বিল নিয়ে যে ঐকমত্য সৃষ্টি হয়েছে, তার সঙ্গে আরো 2টি বিষয়, কিছুক্ষণ আগেই আরো 2টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে জাতীয় ঐকমত্য কমিশন চলাকালীন সময়েই কথা বলছিলেন রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে বিএনপি সহ প্রায় 30টি দল যোগ দিলেও যায়নি জামায়াত। 70 অনুচ্ছেদ, দ্বিকক্ষ সংসদ, প্রধান বিচারপতি নিয়োগ সহ সংবিধান বিষয়ক বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। সূচনা বক্তব্যে জাতীয় রাষ্ট্রের স্বার্থে সবাইকে ছাড় দেওয়ার আহ্বান জানান কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। বলেন, সহযোগিতা পেলে জুলাই মাসেই প্রকাশ হবে জাতীয় সনদ। যেসব সংস্কার সুপারিশ নিয়ে আলোচনা শেষ হয়নি, সেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় যোগ দেন বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, খেলাফত মজলিস সহ প্রায় 30টি দলের রাজনীতিকরা। তবে দেখা যায়নি জামায়াতে ইসলামের কোনো নেতাকে। সূচনা বক্তব্যে সংবিধানের 70 অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব সহ দ্বিকক্ষ সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে বলে জানান কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সব বিষয়ে হয়তো আমরা একমত হব না, কিন্তু তারপরেও আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা
খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেলে জুলাই মাসেই জাতীয় সনদ প্রকাশ করা সম্ভব বলে জানান আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো। কিছু কিছু অন্যান্য প্রস্তাব এসেছে, সেই প্রস্তাবগুলো আমরা সমাবেশিত করেছি, সেগুলো যাতে আমরা আলোচনা করতে পারি। কমিশন বলছে রাজনৈতিক দলগুলো চাইলে আগামী শনিবার পর্যন্ত ধাপে ধাপে চলতে পারে এই আলোচনা। আগামী কয়েকদিনের নির্দিষ্ট বিষয় আপনাদের জানানো হয়েছে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। লন্ডনের বৈঠক জাতির জন্য ইতিবাচক, তাই অহেতুক বিতর্ক তৈরি না করার আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ধরার আহ্বানও জানিয়েছেন তিনি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বের দলটির প্রতিনিধির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের বৈঠক হয়। পরে আমির খসরু বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির সঙ্গে অবশ্যই কথা বলা উচিত অন্তর্বর্তী সরকারের। আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই, সময় মতো দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মনে করেন আমির খসরু। তিনি আরও বলেন, ইশরাক হোসেনের মেয়র ও শপথ প্রসঙ্গে সরকারের কার্যক্রমের ওপর নজর রাখছে বিএনপি। কৃষি খাত সহ নানা বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী ব্রাজিল, তাই তারা সহযোগিতা বাস্তবায়নে বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চান বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। লন্ডনে যে বৈঠক হয়েছে, এটা আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে। আমরা ওইটাকে সেইভাবেই দেখি। আমরা এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের সামনের দিকে চলার পথটাকে বিঘ্নিত করা ঠিক হবে না। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে, এটা সবারই মতামত। এরকম একটা সিদ্ধান্তে আসার পরে সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে এবং এই জায়গাটার মধ্যে কোনো অসুবিধা আমি দেখছি না। আমি নিশ্চয়ই সরকারের সাথে নির্বাচন কমিশনের কথা হবে এই ব্যাপারে। এটা তো খুবই স্বাভাবিক, এটা তো রুটিন ব্যাপার, তাই না? যাত্রা শুরু হলো জুলাই হত্যাযজ্ঞের বিচারে গঠিত দ্বিতীয় ট্রাইব্যুনালের। প্রথমবারের মতো এজলাসে বসলেন 3 বিচারপতি। রীতি অনুযায়ী তাদের সংবর্ধনা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের কার্যালয়। এ সময় ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বলেন, আল্লাহর উপর ভরসা করেই দায়িত্ব নিয়েছেন। হুমকি দিয়ে সন্ত্রাস করে ন্যায় বিচার থেকে সরানো যাবে না তাদের। এদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে 24 জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছেন ট্রাইব্যুনাল 1। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের 11 মাসের মাথায় যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর। মঙ্গলবার প্রথমবারের মতো এজলাসে বসেন 3 বিচারপতি। তাদের দেয়া হয় সংবর্ধনা। সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারের প্রত্যাশা যেমন রয়েছে, তেমনি বিচারের মান নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা। চিফ প্রসিকিউটর সংবর্ধনায় বলেন, বাংলাদেশে আর কখনো যেন অন্ধকার সময় ফিরে না আসে। সে কারণে গত 16 বছরে ঘটে যাওয়া সব অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ এই অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছে। এখন আগামীতে যাতে কখনো আর এইরকম অন্ধকার সময় ফিরে না আসে, যে সময়ে মানুষ রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে থাকবে না যে হঠাৎ করে পেছন থেকে কখনো একটা নম্বর প্লেট বিহীন একটা মাইক্রোবাস এসে তাকে তুলে নিয়ে যাবে। এই আতঙ্ক থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয়, তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সংবর্ধনায় ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বলেন, ফ্যাসিস্ট গ্রুপ আক্রমণ করার চেষ্টা করছে। তিনি বলেন, আল্লাহর উপর ভরসা করেই দায়িত্ব নিয়েছেন। হুমকি দিয়ে সন্ত্রাস করে ন্যায় বিচার থেকে সরানো যাবে না তাদের। সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। তারা কেবলমাত্র আইন এবং আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল, সুতরাং তাদেরকে এই রাস্তার থেকে ভয়ভীতি দিকে কখনোই সরানো যাবে না, সেই অঙ্গীকার তারা ব্যক্ত করে। এদিকে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে 24 জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছেন ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ সম্পূর্ণ করা হবে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।
ব্রিটিশ এপি টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান সহ 9 কর্মকর্তাকে তলব করেছে দুদক। আগামী 22 ও 23 জুন তাদেরকে তলব করা হয়েছে। দুদকের অভিযোগ, টিউলিপ সিদ্দিকের প্রভাবে ইস্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা প্রদানে ভূমিকা রাখেন তৎকালীন রাজুকের চেয়ারম্যান হুমায়ুন খাদেম, সদস্য ভুইয়া রফিউদ্দিন, কামরুল ইসলাম, তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান, পরিচালক নুরুল ইসলাম সহ 9 জন। একই ঘটনায় টিউলিপ সিদ্দিককে 22 জুন তলব করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসনিক কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সিটির বাসিন্দারা। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে শপথ না পড়ানোর অভিযোগ করেছেন ইশরাক হোসেন। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের আগে মেয়রের দায়িত্ব নেবেন না বলে জানান তিনি। রাজীব শেখ মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে এসেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে তার ভাগ্নের জন্ম নিবন্ধনে বাবার নাম সংশোধন করতে। ঢাকা দক্ষিণ সিটির কার্যক্রম বন্ধ থাকায় পড়েছেন বিপাকে। কাজ না হলেও ফিরতে হচ্ছে বাড়িতে। কাজকর্ম বন্ধ আছে, অফিসিয়াল হয়রানিমূলক। অবশ্যই যদি অফিসটা খোলা থাকতো অবশ্যই সেবাটা পাইতাম। রাজীবের মতো আরো অনেকেই সেবা নিতে এসেছেন নগর ভবনে। কেউ এসেছেন ট্রেড লাইসেন্স নবায়ন করতে, কেউ বা এসেছেন দোকান ভাড়া পরিশোধ করতে। নির্দিষ্ট সময় পার হলে গুনতে হবে বাড়তি টাকা। এ নিয়ে চিন্তায় সেবাগ্রহীতারা। ভিতরে কোনো অফিসার, কোনো লোকজন নাই, তো আমার এই মাসের 30 তারিখে যদি আমি ভাড়া না দিতে পারি আমার জরিমানা দিতে হবে। এটার জন্য আমার আরেকটা লাইসেন্স আছে, ওই লাইসেন্সটা করতে পারবো না। যদি এটা না করতে পারি ওটার সাথে আবার জরিমানা হবে। আবার এখানেও জরিমানা নেয় কিনা তাও তো বলতে পারতেছি না। এদিকে টানা অবস্থান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা। এই আন্দোলনের ফলে নগরবাসীর কোনো দুর্ভোগ হচ্ছে না বলে আমরা মনে করি। যারা এই মেয়র নিয়ে ষড়যন্ত্র করেছে এবং এই জনতার মেয়র ইশরাকের হাতে ক্ষমতা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলছে। আমাদের ইশরাক সাহেবকে যে পর্যন্ত শপথ পাঠ বাক্য না করাবে ততদিন পর্যন্ত আমরা এই নগর ভবনে আন্দোলন চালিয়ে যাব। সমর্থকদের এ কর্মসূচিতে এসে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আনুষ্ঠানিক প্রক্রিয়ায় শপথ গ্রহণ না করা পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করবেন না। স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, রাজনৈতিক ও আর্থিকভাবে লাভবান হচ্ছেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত অফিসিয়ালি আমি মেয়রের দায়িত্ব নিতে পারছি না। এই জরুরি সেবাগুলো আপনারা জেনে থাকবেন যে এটা ওয়ার্ড পর্যায় থেকে সবসময় এই সেবাটি দেওয়া হয়ে থাকে। দক্ষিণ সিটির প্রশাসনিক কার্যক্রম বন্ধ দীর্ঘদিন ধরে, তাই অনতিবিলম্বে সমস্যার সুরাহা করে নগর ভবনে সেবা চালুর দাবি জনসাধারণের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুপ্রবাহ সক্রিয় থাকায় আগামী 48 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী ছাড়া বাকি সব বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে লঘু চাপ সৃষ্টি হওয়ায় দেশের দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে হালকা বৃষ্টিতে কয়েকদিনের তীব্র গরম থেকে স্বস্তি পান ঢাকাবাসী। ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন, থেমে থেমে হয় বৃষ্টি। এতে কয়েকদিনের তীব্র গরম থেকে স্বস্তি পান নগরবাসী। তবে হালকা বৃষ্টিতে স্বস্তি পেলেও ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতা যে দুর্ভোগ হয় তা নিয়ে আতঙ্কের কথা জানান তারা। হঠাৎ করে বৃষ্টিটা হওয়ার কারণে, আবহাওয়াটা একটু চেঞ্জ হওয়ার কারণে অনেক ভালো লাগছে। সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক, আবার যদি বেশি হয় তাহলে আবার অস্বস্তি। জলাবদ্ধ তৈরি হয়, বিভিন্ন রাস্তা যেটা নিচু, লোকজন চলাফেরা একটু কষ্ট হয়। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুপ্রবাহ সক্রিয় থাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 48 ঘন্টার মধ্যে দেশের রংপুর, রাজশাহী ছাড়া বাকি বিভাগের বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। যেহেতু নর্থ বেতে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় আছে, সেহেতু আমরা সমুদ্র বন্দরগুলোর জন্য ঝোড়ো হাওয়া এবং অতি ভারী বৃষ্টিপাতের জন্য 3 নম্বর সতর্কতা সংকেত দিয়েছি। বিদ্যমান যে তাপপ্রবাহ অবস্থা ছিল সেটা প্রশমিত হয়ে গেছে, এখন অনেকটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে আছে এবং এই অবস্থাটা আগামী 2-1 দিন বা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় লঘুচাপের কারণে দেশের দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতেই খুলনা শহরের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। তাদের অভিযোগ, বছরের পর বছর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে টাকা খরচ করেও কোনো সমাধান দিতে পারছে না সিটি কর্পোরেশন।
নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে। খুলনার রয়্যাল মোড় এলাকায় যানবাহন বিকল হয়ে যাওয়ায় বিপাকে চালক। সামান্য বৃষ্টি হলেই এমন দুর্ভোগের চিত্র এখানে নিয়মিত। মঙ্গলবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক, অলিগলি সহ রাস্তাগুলো জলমগ্ন হয়ে পড়ে। শহরের ময়লাপোতা, ডাকবাংলা, টুটপাড়া, বাস্তুহারা, রূপসাঘাট সহ অনেক এলাকায় হাঁটু পানি জমে। জলাবদ্ধতায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে অফিসগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। এই যে মোটরের গাড়ি কিভাবে চালাবো, পানি তো রোডের পরে পানি, চলাফেরা করতে গাড়ি চালাতে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। মাঝপথে গাড়ি নষ্ট, পানি উঠে, নোংরা পানি, এটা তো আমাদের বিভিন্ন চুলকালি হইতে পারে। গাড়ি নিয়ে এবং সাধারণ যে পথচারী যারা আছে এরাও আসতে খুব কষ্টকর। গত 5 বছরে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে প্রায় 1,500 কোটি টাকা খরচ করেছে সিটি কর্পোরেশন। তবে অপরিকল্পিত উদ্যোগের কারণে গচ্চা যাচ্ছে হাজার কোটি টাকা, এমন অভিযোগ বাসিন্দাদের। এই জায়গায় জলবদ্ধতা এই একই অবস্থায়, এর কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই। হাজার হাজার কোটি টাকা ব্যয় করে দিলে এই সংস্কার করে লাভটা। সুয়েজ গেট যেগুলো এটার কাজ চলছে, তো এইটার কাজ যখন শেষ হবে আমার মনে হয় দ্রুত যে পানি নিষ্কাশন যে ব্যবস্থা এটা করা সম্ভব হবে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় খুলনায় 86 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 2 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা। এই মুহূর্তে খুলনার পিটিআই মোড়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। রুবেল, সরাসরি যাব তার কাছে। রুবেল, সকাল থেকে টানা বৃষ্টিতে খুলনা মহানগরের অধিকাংশ এলাকায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, কিছু কিছু এলাকায় পানি নামতে শুরু করলো, অনেক এলাকায় কিন্তু এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। বিশেষ করে কিছু কিছু নিচু এলাকা, যেসব এলাকায় কিন্তু এখনো একই রকম পরিমাণ পানি রয়েছে এবং এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে রয়েছেন। এই যেমন আমি এখন রয়েছি নগরের আহসান আহমেদ রোড, যেটি পিটিআই মোড় সংলগ্ন। এই জায়গাটিতে কিন্তু এখনো প্রায় হাঁটু সমানের থেকেও বেশি পানির নিচে তলিয়ে রয়েছে এবং এখানকার সেই সঙ্গে নতুন খবর হচ্ছে যে সকাল থেকে বৃষ্টি হলো, 10টার পর থেকে কিন্তু বৃষ্টি ছিল না, কিন্তু কিছুক্ষণ আগে আবার নতুন করে বৃষ্টি শুরু হয়েছে এবং ফলে এই জলাবদ্ধতা আবারও নতুন করে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা যদি একটু তথ্যের জায়গা থেকে বলি, সকাল থেকে 2 ঘন্টা বৃষ্টিতে নগরীর রয়্যাল মোড়, টুটপাড়া, সোনাডাঙ্গা সহ বেশ কিছু এলাকা পানির নিচে একেবারে তলিয়ে যায় এবং বেশি পানি যেসব জায়গা আছে সেসব জায়গায় কিন্তু যানবাহন বিকল হয়ে রয়েছে। আমরা পিটিআই মোড়ে দেখতে পাচ্ছি একটি অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু বিকল হয়ে গিয়েছে এবং এখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু চেষ্টা করে সেই অ্যাম্বুলেন্সটি পানি থেকে আসলে উপরে নেওয়ার চেষ্টা করছেন। এই একই রকম সমস্যা কিন্তু আমরা রয়্যাল মোড়ে দেখেছি, ডাকবাংলা মোড়ে দেখেছি, বাস্তুহারা এলাকায় দেখেছি। অধিকাংশ জায়গায় কিন্তু একেবারে পানির নিচে নিমজ্জিত রয়েছে। খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে যে এই পানি নিষ্কাশনের জন্য তারা আসলে চেষ্টা করছেন এবং একই সঙ্গে যদি আমরা একটু বলি যে যারা নগরবাসী যারা দুর্ভোগে পড়েছেন তারা কিন্তু আসলে অভিযোগ করছেন যে এই সিটি কর্পোরেশনের যে বছরের পর বছর যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু আসলে খুব একটা কার্যকর হচ্ছে না। আর ড্রেনেজ ব্যবস্থা যেটি রয়েছে খুলনা শহর থেকে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু এখান থেকে আসলে সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা ঠিকভাবে নেই বলে আসলে নগরবাসী অভিযোগ করছেন। একটু বলে রাখি যে গত প্রায় 5 বছরে খুলনা সিটি কর্পোরেশনের 2টি এই ড্রেনেজ ব্যবস্থা প্রকল্প বাস্তবায়ন করেছে, যেখানে প্রায় 1,500 কোটি টাকা খরচ হয়েছে। যে খরচের পরেও কিন্তু নগরবাসী কোনো সুফল পাচ্ছে না বলে অভিযোগ। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে যে জলাবদ্ধতা তার সবশেষ খবর। খুলনা থেকে আব্দুল্লাহ আল মামুন, রুবেল। পানি বাড়ার সঙ্গে ভাঙন শুরু হয়েছে ব্রহ্মপুত্র নদে। আতঙ্কে গাইবান্ধার ফুলছড়ির কয়েকশো পরিবার। হুমকির মুখে ঘরবাড়ি, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বিপ্লব ইসলামের রিপোর্ট। পানি বাড়তে শুরু করায় ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে ভাঙন। আতঙ্কে গাইবান্ধার ফুলছড়ির কয়েকটি গ্রামের কয়েকশো পরিবার। স্থানীয়রা জানান, গত 2 সপ্তাহ ধরে উত্তর উড়িয়া থেকে কটিয়ার ভিটা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় নদে তীব্র ভাঙন শুরু হয়েছে। ঝুঁকিতে কটিয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকালাসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুল, কয়েকশো বসতবাড়ি, একটি বাজার, কবরস্থান, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা ও আবাদি জমি। বাড়ি ঘর দুয়ার এগুলো তো ভাঙতেছে, কিন্তু এখানে ব্যবসা প্রতিষ্ঠানও আছে, কিন্তু আমাদের এখানে তো দ্রুত কাজের প্রয়োজন। সরকারি যে একটা স্কুল, সরকারও কোনো
এখানে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার ব্যবস্থার পাশাপাশি স্থায়ী প্রতিরোধ প্রকল্প নেওয়া হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। কটিয়ার ভিটাতে যে এটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ওখানে যে বসত বাড়ি আছে সেগুলো যেন নদীগর্ভে বিলীন হয়ে না যায় সে বিষয়ে হচ্ছে যে আমার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় নির্দেশনা প্রদান করে গেছেন। আমরা আমাদের দপ্তরে মজুতকৃত জিও ব্যাগ দিয়ে সেখানে ভাঙন প্রশমনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতেছি। প্রতি বছর বর্ষা এলেই নদী ভাঙনে ভিটামাটি হারানোর আতঙ্কে পড়েন ব্রহ্মপুত্র পাড়ের ফুলছড়ি সহ 3 উপজেলার কয়েক হাজার মানুষ। বর্ষার শুরুতেই ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের প্রায় 3 কিলোমিটার এলাকার 5 শতাধিক পরিবার পড়েছে নদী ভাঙনের হুমকির মুখে। প্রায় 2 সপ্তাহ থেকে ভাঙছে বসতবাড়ি, আবাদি জমি। এতে হুমকির মুখে পড়েছে এখানকার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ বসতবাড়ি। দ্রুত এই এলাকাটিতে জরুরি কাজ করার দাবি এলাকাবাসীর। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বছর পেরুলেও ঘূর্ণিঝড় রেমালের দুঃসহ স্মৃতি আজও তাড়া করে ফেরে উপকূলবাসীকে। কেমন ছিল ভয়াবহ সেই সব দিন, এখনই বা কেমন আছেন প্রতিনিয়ত ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা মানুষেরা? খুলনা ও পিরোজপুর থেকে ফিরে সেই খবর জানাচ্ছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। 25 মে 2024 আর 10টা দিনের মতো ছিল না। প্রায় 7 ঘন্টা ধরে উপকূলে তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় রেমাল। লণ্ডভণ্ড হয়ে যায় বিস্তীর্ণ জনপদ। প্রায় 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয় খুলনা, পিরোজপুর সহ উপকূলবর্তী মানুষের সর্বস্ব। ভয় পাইছিলাম, সেই হঠাৎ মনে হয় যে আবার অবদা ভেঙে গেছে, আবার আমাদের এই করতে হবে। শব্দ কি জলের স্রোত, আর ওই দেখে আমার মেয়ে দুটো তো বলতেছে যে বাবা মা আমাদের কি হবে এখন। সেদিন তিলে তিলে গড়ে তোলা সংসার চোখের সামনে ভেসে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছিলেন মণ্ডল দম্পতি। ঝড়ের হাত থেকে সন্তান নাকি সংসার, কাকে বাঁচাবেন? এমন পরিস্থিতিতে বুকের ধনকেই বাঁচান তারা, হারান বাকি সব। এই যে কি দৃশ্য, স্রোতে এই যে যাবো এই পাশে, তাও যাওয়ার মতো আমাদের কোনো পরিস্থিতি ছিল না, ভেসে যেতে হচ্ছিল যখন আমরা যাচ্ছিলাম। এখন মেয়ে দুটো নিয়ে কোনো কায়দায় জীবনটা বাঁচানোর জন্য আমরা রাস্তায় উঠলাম। আমাদের এখানে কোনো সাইক্লোন সেন্টারও নেই যে আমরা সেই জায়গায় দ্রুত যে আমরা সাইক্লোন সেন্টারে উঠবো, তেমনও কোনো পরিস্থিতি আমাদের নেই। ৪৮ বছরের সংসার সব একটু একটু করে আমি জোগাড় করছি, তা সব ভাসিয়ে যেতে আছে। আমাদের তো সব কিছু বাসায় নিয়ে যাচ্ছে, আমরা পরবর্তীতে বেঁচে থাকলে আমরা আবার এইটা আমাকে নতুন করে সব কিছু গড়ে তুলতে হবে। কিভাবে তুলবো? আমরা তো অসহায় মানুষ। উপকূলের এই মানুষের জীবনের সাথে মিশে আছে ভাঙা গড়ার এই খেলা। ঘূর্ণিঝড় রেমালের প্রায় বছর পেরিয়ে গেল, এখানকার মানুষেরা আজও কাটিয়ে উঠতে পারেনি ঝড়ের সেই দুঃসহ স্মৃতি। ছোট একটা বাচ্চা নিয়ে তখন তো সবার এমনি আতঙ্ক, কি করবো, এত জল, গলা পর্যন্ত জল। গাছ পড়ছে ঘরের উপরে, গাছ পড়ার পর কি করব, কোনো জায়গা তো ঠাই নেই। প্রকৃতির কাছে হার মানলেও জীবনের কাছে হার মানেনি উপকূলের মানুষ। খড়কুটো কুড়িয়ে আবারও ঘুরে দাঁড়ানোর লড়াই, শঙ্কা মাথায় নিয়ে আবারও সাজিয়ে তুলছেন জীবন। খুলনা ও পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে আক্রান্তদের পাশে স্বেচ্ছাসেবী কিছু সংগঠন দাঁড়ালেও তা কোনোভাবেই পর্যাপ্ত নয়। ভাঙনে সব ভেঙে গেছিল, যার ফলে আমার এই মেশিনের সমস্যা যায়। ভাঙনের পরে আবার এই কাজটা আমরা শুরু করছি। রিহ্যাবিলিটেশনের অংশ হিসেবে আমরা এই ঘরবাড়ি নির্মাণের সহযোগিতা করি, আমরা হাইজিন স্যানিটেশন ব্যবস্থা করি। এখনো জোয়ারের পানিতে প্রতিনিয়তই দুর্ভোগে উপকূলবর্তী এই অঞ্চল। সমস্যার সমাধানে টেকসই বাঁধ চান স্থানীয়রা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ। করোনাকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে মৃত্যুর যে সংখ্যা প্রকাশ করা হয়েছিল, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি, এমন দাবি করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র ICDDRB গবেষকেরা। তাদের মতে যারা হাসপাতালে আসেননি, যারা করোনার সব উপসর্গ নিয়ে ভুগেছেন, তাদের মৃত্যু সরকারি পরিসংখ্যানে নেই। সীতাকুণ্ড এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আলাদা দুটি গবেষণা করেন তারা। এছাড়াও চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী ল্যানসেটে উল্লেখ করা হয়, করোনাকালে 2020 ও 2021 সালে দেশে বাড়তি 4,13,000 মানুষের মৃত্যু হয়। এর কোনো তথ্যই লিপিবদ্ধ হয়নি। মনির হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। 2020 সালের 18 মার্চ মহামারী করোনা ভাইরাসে প্রথম মৃত্যু দেখে দেশ। এরপর দিন বাড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। প্রতিনিয়ত চলতে থাকে মৃত্যুর সঙ্গে বেঁচে থাকার লড়াইও।
বছর 5 পরে এসে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর করোনায় দেশে মৃত্যু হয় 4 জনের। সব মিলিয়ে 15 জুন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 29,503 জন। এর আগে করোনায় মৃত্যু শূন্য ছিল 2024 সাল। 2023 সালে মারা যান 37 জন এবং 2022 সালে মারা যান 1,368 জন। করোনায় মোট মৃত্যু হওয়া বাকি 28,094 জনের মৃত্যু হয় 2020-21 সালে। করোনাকালীন স্বাস্থ্য অধিদপ্তরের এমন পরিসংখ্যান বাস্তবে ছিল ভিন্ন। সে সময়ে মৃত্যুর যে সংখ্যা বলা হয়েছে তার চেয়ে অনেক বেশি মৃত্যু হয়েছে বলে দাবি আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRB এর গবেষকদের। করোনার সময় মৃত্যুর সংখ্যা নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আলাদা দুটি গবেষণা হয়। তাদের মতে সরকারি হিসাবে আছে শুধু হাসপাতালে মৃত্যুর তথ্য। যারা হাসপাতালে আসেননি, যারা করোনার উপসর্গ নিয়ে ভুগেছেন, তাদের মৃত্যুর তথ্য সরকারি পরিসংখ্যানে নেই। এছাড়া 2022 সালের 10 মার্চ বাড়তি মৃত্যুর অনুমিত সংখ্যা প্রকাশ করে চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী ল্যান্সেটে উল্লেখ করা হয়, করোনাকালে 2020 ও 21 সালে বাংলাদেশে বাড়তি 4,13,000 মানুষের মৃত্যু হয়েছে। কোভিডের সময় বিশেষ করে 2020 সালে অনেক অতিরিক্ত মৃত্যু হয়েছে, যেটা প্রত্যক্ষভাবে কোভিডের জন্য, আবার একই সাথে পরোক্ষভাবে কোভিডকালীন কিছু মৃত্যু হন যে করোনায় ভুগছেন কিন্তু কোনো কারণে করোনার ডায়াগনোসিস হয় নাই, এই কারণে সেই মৃত্যুটা হয়তো সরকারি নথি এবং তথ্যে আসে নাই। বাস্তবের এমন চিত্র আর স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান। তবে কি করোনায় মৃত্যুর তথ্য গোপন করেছিল তৎকালীন সরকার? এমন প্রশ্নে ICDDRB এর এই গবেষক বলছেন, অতীতে করোনাকালীন সব মৃত্যুর তথ্য সংরক্ষণ করা হয়নি। বর্তমানেও শুধু করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা বিবেচনা না করে অন্যান্য মৃত্যুর তথ্য পর্যালোচনার পরামর্শ তার। এই ব্যাপারে কিছু জানি না যে সরকার আসলে তাদের পক্ষ থেকে তথ্য কমিয়েছিল কিনা বা বাড়িয়েছিল কিনা বা গোপন করেছিল কিনা, বাট আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সরকার তার মতো করে 29,000 রিপোর্ট করেছে। আমরা এটাও জানি যে সেই সময় আরও অনেক মানুষের কোভিড হয়েছে, যেটা নিয়ে সেই সময় সরকার যতটুকু গুরুত্ব দেওয়া উচিত ছিল ততটুকু গুরুত্ব দেয় নাই। করোনাকালে মৃত্যু নিয়ে সীতাকুণ্ডে করা গবেষণাটি 2024 সালে জার্নাল অব গ্লোবাল হেলথে প্রকাশিত হয়। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মৃত্যু নিয়ে গবেষণাটি প্রকাশ হয় চলতি বছর। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। যশোরে দিনে দুপুরে বটুরসায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের 55 লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সকালে সদর উপজেলা থেকে 55 লাখ টাকা নিয়ে প্রাইভেট কারে করে মনিরামপুরের অফিসে যাচ্ছিলেন অ্যাকাউন্ট অফিসার কাজী মমিনুর ইসলাম ও যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম। কুয়াদা জামতলা এলাকায় মোটরসাইকেলে আসা 4 আরোহী তাদের গতিরোধ করে গাড়ির জানালা ভেঙে অস্ত্রের মুখে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে 999-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীতে চলাচলকারী মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গণপরিবহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করছে BRTA ও পরিবেশ অধিদপ্তর। দুপুরে রাজধানীর খিলক্ষেতে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় ফিটনেস না থাকা, ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ, অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন, সিগন্যাল লাইট বিকল থাকা এবং হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়। ফিটনেস না থাকার অভিযোগে 2টি বাসকে ডাম্পিং করা হয়। BRTA জানায়, সরকার বারবার সতর্ক করার পরও যারা যানবাহনের ত্রুটি সংশোধন করেনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 2023 সালে ফিটনেসের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তাদের ফিটনেস নেই, রাস্তায় চলছে গাড়ি। ভুইয়া পরিবহন মার্চ মাসে তাদের ফিটনেস শেষ হয়েছে, তো এই 2টা গাড়িকে আমরা ডাম্পিং দিয়েছি। আর বেশ কয়েকটা দূরপাল্লার বাস, তাদেরকে আমরা আজকে রুট ভায়োলেশনের জন্য জরিমানা করেছি। ওরা হচ্ছে কি কালো ধোঁয়া ছিল 81 HSU এবং শব্দ দূষণ শব্দর একটা হাইড্রোলিক হর্ন পেয়েছি, তাকে আমরা 2,000 টাকা জরিমানা করেছি। মোট 2টি গাড়িকে 4,000 টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ ভ্রমণে নেই ইলেকট্রনিক বা ভিসা ব্যবস্থা। এতে বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার শঙ্কায় অনেক বিদেশি পর্যটক আগ্রহী হন না বাংলাদেশ ভ্রমণে। বিদেশি পর্যটক বাড়াতে দ্রুতই সরকারকে ভিসা চালুর সিদ্ধান্ত নিতে হবে, এমনটাই মনে করেন অংশীজনরা। প্রাথমিকভাবে কয়েকটি দেশকে অনুমোদনের পরামর্শ দিয়েছেন তারা। পর্যটন বোর্ড ও সিভিল এভিয়েশন জানিয়েছে, 3য় টার্মিনাল কেন্দ্র করে এ ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। কাজল আব্দুল্লাহ রিপোর্ট।
ইতিহাস, ঐতিহ্য আর নির্মাণ শৈলীতে গাঁথা তুরস্ক পর্যটকদের কাছে অন্যতম পছন্দের দেশ এটি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সেনজেন ভিসা থাকলেই যে কোনো পর্যটককে আবেদন করার স্বল্প সময়েই ইলেকট্রনিক ভিসা দিয়ে থাকে ইউরেশিয়ার এই দেশটি। বিপরীতে শস্য শ্যামলা চিরসবুজের দেশ বাংলাদেশ। রয়েছে দীর্ঘ সমুদ্র সৈকত, বৈচিত্র্যময় নান্দনিক সংস্কৃতি, যা বিশ্বের প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে আকর্ষণের জায়গা হলেও বাংলাদেশে প্রবেশে প্রধান বাধা ই ভিসা সিস্টেম না থাকা। বর্তমানে বিদেশি পর্যটকদের জন্য চালু রয়েছে অন অ্যারাইভাল ভিসা, যা একজন পর্যটকের প্রবেশ নিশ্চয়তা দেয় না। তাই জটিলতা এড়াতে ইচ্ছে থাকলেও অনেক বিদেশি পর্যটক বাংলাদেশ বিমুখ বলে জানান ট্যুর অপারেটর ও এয়ারলাইন্সগুলো। ভিসাটা নিতে এম্বাসিতে যাওয়া, একটা দীর্ঘসূত্রিতা, ভিসা ফি জমা দেওয়ার একটা হ্যাসেল, সবকিছু মিলে কিন্তু অনেকে ইন্টারেস্টটাও ফিল করে না। থার্ড টার্মিনাল অ্যাক্টিভ হওয়ার আগে যদি এটা ফাইনালাইজ করা হয়, আমি বলবো যে এটা বাংলাদেশে বিদেশি টুরিস্টদের আগমনের হারটা বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন ই ভিসার জন্য প্রাথমিকভাবে সুযোগ দেওয়া যেতে পারে কয়েকটি দেশকে। বাংলাদেশে যদি বিদেশি পর্যটক আরো বাড়ানোর পরিকল্পনা থাকে, ই ভিসার কোনোই বিকল্প নাই। ডিসিশন নিতে গেলে আমার যেটা দরকার ডাটা, যে দেশ থেকে আমার টুরিস্ট বেশি আসছে তাদেরকে আমি দেখা যাচ্ছে ই ভিসা ইজিলি অ্যালাউ করতে পারি। অবস্থার উত্তরণে ই ভিসার বিষয়ে প্রস্তাবনা দেয়া ও সমন্বিত আলোচনার কথা জানিয়েছে পর্যটন বোর্ড ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ইলেকট্রনিক ভিসার জন্য বলছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয় নিয়ে কাজ করছে। আমরা আশা করি এটি হবে। আমরা চেষ্টা করছি যাতে এই জিনিসটাতে আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে। তথ্য বলছে দেশে প্রতি বছর বিদেশি নাগরিক ভ্রমণ করেন প্রায় 6 লাখ। বিমানবন্দরে নেমে তাদের অন অ্যারাইভাল ভিসার আওতায় ইমিগ্রেশনে নানা তথ্য প্রদান ও অনুমতির জন্য অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা, যা নেতিবাচক ইমেজ তৈরি করছে বাংলাদেশের পর্যটনে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাসায়নিক অস্ত্র কনভেনশন জাতীয় কর্তৃপক্ষের 24তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনএসিডব্লিউসি এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার 43 জন প্রতিনিধি অংশ নেন। এ সময় রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ আইন বাস্তবায়ন, নিরাপত্তা জোরদার, অনলাইন নিবন্ধন এবং দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। আগামী অক্টোবরে ঢাকায় আন্তর্জাতিক চিকিৎসা প্রশিক্ষণের ঘোষণাও দেওয়া হয়। প্লাস্টিক ও রাবারের স্যান্ডেলের উপর আরোপ করা 15% ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে পাদুকা প্রস্তুতকারক সমিতি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা। দাবির পক্ষে তাদের যুক্তি, তুলনামূলক কম দামের প্লাস্টিক ও রাবারের তৈরি স্যান্ডেলের উপর 15% ভ্যাট আদায় করায় উৎপাদন খরচ বাড়ছে, ছোট কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, নেতিবাচক প্রভাব পড়ছে কর্মসংস্থানেও। 2016 সালে প্লাস্টিক ও রাবারের তৈরি স্যান্ডেলের উপর ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছিল, যা চলতি বছরের জানুয়ারিতে প্রত্যাহার করা হয়। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটেও তা বহাল রাখার কথা জানানো হয়েছে। কটেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এর সাথে লক্ষ লক্ষ লোক জড়িত, যারা এই ছেঁড়া ফাটা জুতাগুলো সংগ্রহ করতেছে, সেখান থেকে নিয়ে জুতা প্রস্তুত করা পর্যন্ত, ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত লক্ষ লক্ষ লোক এর সাথে জড়িত। 150 টাকা পর্যন্ত আমাদের একটা হাইস্ট প্রাইস, কিন্তু এর মধ্যে যদি সরকার আমাদের উপরে ভ্যাট বসায় দেয়, তাহলে এই গরিব শ্রেণী যারা আছেন তারা তো এটা আর পড়তে পারবে না। পাশাপাশি ভারত যে আমাদের সাথে আছেন দেশ, ওনারা এটা একটা মার্কেট পেয়ে যাবেন। G7 সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে কানাডার শিখ সম্প্রদায়। নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতা এবং কৃষক আন্দোলনে সহিংসতা নিয়ে বিক্ষোভকারীরা মোদীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। এদিকে সম্মেলনে মোদী সাইডলাইন বৈঠকে পাকিস্তানের সঙ্গে চলমান দ্বন্দ্ব নিয়েও আলোচনা করবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। G7 জোটের সদস্য না হওয়া সত্ত্বেও অতিথি হিসেবে ডাক পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার এই সফরের বিরুদ্ধে কানাডায় শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। শহরের মিউনিসিপ্যাল প্লাজায় আয়োজিত বিক্ষোভে মোদীর কার্ডবোর্ড কাটআউট ভাঙচুর করা হয় এবং মোদী বিরোধী বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ।
বিক্ষোভকারীদের দাবি, ভারতের গোয়েন্দা সংস্থা কানাডার নাগরিক হরদীপ সিং নির্জারকে হত্যা করে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তারা ভারতের জবাবদিহিতা দাবি করেন এবং মোদির সফরের বিরোধিতা করেন। ভারতের কৃষক আন্দোলনে হাজার হাজার কৃষকের মৃত্যুর অভিযোগ, শিখদের সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করার প্রতিবাদ এবং একটি স্বাধীন খালিস্তান রাষ্ট্র গঠনের আহ্বানও জানান। অংশগ্রহণকারীরা বলেন, তারা এমন একটি শান্তিপূর্ণ ও সাম্যের খালিস্তান চান যেখানে ঘৃণা বা বৈষম্যের কোনো জায়গা থাকবে না। অনেকে আশঙ্কা প্রকাশ করেন, নির্জার হত্যার পর তারাও টার্গেট হতে পারেন। যদিও তারা বর্তমানে কানাডায় নিরাপদ মনে করছেন, ভবিষ্যৎ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ভারত সরকার নির্জার হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও কানাডায় শিখদের ওপর নজরদারি ও হুমকির অভিযোগ ঘিরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এখনও টানাপোড়েনের মধ্যে রয়েছে। G7 সম্মেলনে ভারতকে আমন্ত্রণ জানানো কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ। বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের এই সম্মেলনের সাইডলাইন বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া দেশগুলোর সঙ্গে জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নানা ইস্যুতে চুক্তির সম্ভাবনা রয়েছে নয়াদিল্লির। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, যে মোমেন্টামটা মুশফিক এবং নাজমুল হোসেন শান্ত পেয়েছেন সেটাকে আসলে ক্যারি করার চেষ্টা করছেন দুই ব্যাটসম্যান। লাঞ্চের পর এখন পর্যন্ত কোনো ধরনের বিপর্যয় ঘটেনি এবং কি দুইজনই 50 দেখা পেয়েছেন। দুই ব্যাটসম্যানের কথা বলতে হয়, শান্ত এই সাদা পোশাকে দারুণ একটা ছন্দে আছেন এবং কি দলকে নেতৃত্ব দিচ্ছে। নেতিবাচক ক্রিকেটের কথা বলছিলেন, নতুন সাইকেলে নতুনভাবে আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশ দলের এবং সেই প্রক্রিয়ায় বলা চলে যে এই দুই ব্যাটসম্যান এখন পর্যন্ত সফল। মুশফিকের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, কারণ তিনি কিন্তু এই টেস্ট ক্রিকেটও লম্বা সময় রানের মধ্যে ছিলেন না। প্রায় 2024-এর অগস্টের পর কিন্তু প্রথমবার 50 দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। তার জন্য কিন্তু এটা একটা চ্যালেঞ্জ ছিল। গলের উইকেটটা তার পুরনো পরিচিত, যে কারণে ভালোভাবেই তার অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়েছেন। নাজমুল হোসেন শান্ত খেলেছেন এখানে, তারও অভিজ্ঞতা রয়েছে। সেই জায়গা থেকে দুইজন দারুণ ছন্দে ব্যাট করছে। এখন উইকেটের যে চরিত্রটা ভালো, রোদ রয়েছে, যে কারণে কিন্তু ব্যাটসম্যানরা মোটামুটি ভালো সুবিধা পাচ্ছে। স্পিন কিছুটা হলেও মানে স্পিন করছে, ধরছে মাঠে। তারপরেও বাংলাদেশের যে দুজন ব্যাটসম্যান সেট হয়েছে, তারা যদি এই পার্টনারশিপটাকে টেনে নিয়ে যেতে পারেন, নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা ভালো কিছু অপেক্ষা করছে। ভালো কিছু বলতে গলের উইকেটের যে চরিত্র, সে তাতে বড় স্কোর করতে হবে। সেটা 300 কিংবা 400-500 রান পর্যন্ত যদি প্রথম ইনিংসে করা যায়, সেক্ষেত্রে বাংলাদেশের বোলাররা যদি আরেকটা ভালো স্পেল কিংবা শ্রীলঙ্কান ব্যাটসম্যানদেরকে ধসিয়ে দিতে পারে, ফলাফল পাওয়া যাবে। অন্যথায় বলা চলে যে এই গল টেস্টে ড্রয়ের দিকেও যেতে পারে, কারণ ব্যাটিং সহায়ক উইকেট এখন পর্যন্ত দেখা যাচ্ছে। শুরুর দিকে যে তিনজন ব্যাটসম্যান ফিরে গেছেন, তারা আসলে এই সকালবেলার যে সিচুয়েশন থাকে উইকেটে, সেটাকে আসলে ক্যারি করতে পারেনি। যে কারণে এখন দেখার বিষয় শান্ত এবং কি মুশফিক এই অভিজ্ঞ দুই ক্রিকেটার কতক্ষণ নিয়ে যেতে পারে বাংলাদেশের ইনিংসটাকে। আমার কাছে এই ছিল সবশেষ খবর শ্রীলঙ্কা থেকে। গল টেস্টের খবর জানাচ্ছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঐকমত্য কমিশনের সংলাপে যায়নি জামায়াত। অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সব বিষয়ে মত দিতে পারবেন এমপিরা। ঐকমত্য কমিশনের বৈঠকে সিদ্ধান্ত, জুলাই সনদ ঘোষণার আশা। এবং জুলাই হত্যার বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু। সন্ত্রাসে বন্ধ হবে না বিচার, মন্তব্য চেয়ারম্যানের। হাসিনা কামালকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি। এ ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়।